বিয়ের আজ ৩ বছর পর নিজের স্বামীকে নিজ চোখে আবারও দেখলাম। সেই যে বিয়ের পরের দিন আমেরিকা পাড়ি জমিয়েছিলেন আর আজ এসে হাজির হলেন দেশে। গাড়ি থেকে নেমেছেন এইমাত্র। পরনে কালো স্যুট কোট, পায়ে চকচকে জুতো, হাতে ব্যান্ড ওয়াচ, চোখে সানগ্লাস, একদম নায়কদের মতো একটা ভাব। আর থাকবেই না কেন, সেই সিস্টেমের নতুন সিইও আজ থেকে তিনি। এতদিন তার মা ছিলেন, আজ থেকে তিনি দায়িত্ব নিয়েছেন। আর তাই তো এয়ারপোর্ট থেকে বাড়ি না গিয়ে সোজা চলে এসেছেন অফিসে। সাথে একজন মেয়েও আছে। বাহ, এমটি যেমন নায়কের সাথে নায়িকাও। তার সাথে নারী দেখে আমার অন্তর ভরে যাওয়ার কথা, কিন্তু আমার কিছু হচ্ছে না, কারণ উনি তো শুধু নামে আমার স্বামী। বিয়ের পর উনি চলে গিয়েছিলেন আমেরিকায়। এটা কি কোনো কথা? বিয়ে জোর করে দেওয়া হয়েছে বলে স্ত্রীকে ছেড়ে চলে গেলেন। কাপুরুষের মতো একটা কাজ করেছেন উনি। ওনার বাবা মা আলাদা থাকেন। ওনার বাবা আমেরিকায় আর মা দেশে। এই ৩ বছর তিনি বাবার কাছেই ছিলেন। তার মা একজন বিজনেস উম্যান। যাই হোক, আমার স্বামীর নাম রিজন, পুরো নাম রিজন শেখ। আর আমি নওরিনাজা নুজা। সবাই আমাকে নুজা বলেই ডাকে। গত ৩ বছর ধরে রেজওয়ানের স্ত্রী হয়ে তার বাড়িতেই আছি। আর কী বা করব, এতিম হয়ে এসেছি এই দুনিয়ায়। তাদের অফিসে কাজ করি ওনার মায়ের সেক্রেটারি হয়ে। আজ থেকে হয়তো ওনার সেক্রেটারির দায়িত্ব নিতে হবে। রিজন গাড়ি থেকে নেমে অফিসে দেখে এগিয়ে আসেন। ম্যানেজার ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানায়। তিনি ভিতরে যাচ্ছেন আর সবাই ফুল ছিটাচ্ছেন। আমি বিরক্ত নিয়ে ফুল ছিটিয়ে দিলাম। আর কী বা করব, এছাড়া কোনো উপায় নেই। হঠাৎ রেজওয়ান থেমে যায়। আমাকে লক্ষ্য করে সানগ্লাসটা খুলে বাঁকা চোখে কিছুক্ষণ তাকান। কিছুক্ষণ তাকিয়ে মুখটা কঠিন করে ফেলেন। আমি জানি কেন, কারণ হয়তো তার ধারণা আমার জন্য তিনি ২ বছর দেশের বাইরে ছিলেন, নিজের মা বোনের কাছ থেকে দূরে। রেজওয়ানের তাকানো দেখে আমি মাথা নিচু করে নিই। না জানি কি বলেন, কিন্তু আল্লাহর হুকুমে কিছু বলেন না, চুপচাপ অফিসের ভিতরে চলে যান। আমিও তপ্ত শ্বাস নিয়ে হাতে থাকা ফুলের পাপড়িগুলো নিজের উপরে ছিটিয়ে অফিসের ভিতরে যাই। এদিকে ম্যানেজার রেজওয়ানকে সিও রুমে নিয়ে গেলেন। রুমটার চারদিকে চোখ বুলায়। রুমটা বেশ সুন্দর। মেঝেতে চকচকে ধূসর মার্বেল, ছিমছাম পরিষ্কার। দেওয়াল জুড়ে হালকা ধূসর রং। একপাশে বিশাল কাঁচের জানালা, সেখানে শহরের দৃশ্যটা হাতে ছুঁয়ে দেখা যায়। ঘরের মাঝখানে ভারী ওক কাঠের ডেস্ক, তার উপর গুছিয়ে রাখা ফাইল, একটি কালো লেদার ডেস্ক প্যাড, সোনালি রঙের কলমদানি আর একটা ডিজিটাল ঘড়ি। ডেস্কের ঠিক পেছনে ঘন নীল রঙের হাই ব্ল্যাক চেয়ার, তার সামনে দুটি হালকা ছাই রঙের অথচ আরামদায়ক ডিজিটাল চেয়ার। এক কোণে কালো লেদারের সোফা সেট, মাঝখানে কাচের কফির টেবিল। টেবিলে একটি বাটিতে সাজানো শুকনো ফুল, পাশে ম্যাগাজিনের স্তূপ। দেওয়ালের একপাশে কাঠের শেলফ, সেখানে কয়েকটি পুরস্কার, কয়েকটি বই এবং কয়েকটি ছোট স্কুলেট গাছ। ছাদে ঝুলানো নরম আলো ছড়ানো সিলিং লাইট। রেজনের রুম দেখে বেশ খুশি হয়। চারদিকে দেখতে দেখতে চেয়ার টেনে নিজ ডেস্কে বসে ম্যানেজারকে উদ্দেশ্য করে বলে, আমরা অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারি নেই। ম্যানেজার বলেন, জি স্যার আছেন। রেজওয়ান এটা শুনে বলে, ঠিক আছে, আপনি যান। এই মাসে বাকি সব ডিটেলস ফাইলগুলো নিয়ে সেক্রেটারিকে পাঠান। আমার ডেস্ক রেজওয়ানের রুমের পাশেই। ম্যানেজার এসে আমাকে ফাইল নিয়ে রেজওয়ানের রুমে যাওয়ার জন্য বললেন। এটা শুনে ভয় আর টেনশনে আমি একেবারে শেষ হয়ে যাচ্ছি না। জানি কি থেকে কি হয়, তবুও নিজেকে সামনে নিলাম। সব ফাইল গুছিয়ে নিয়ে ওনার রুমে গিয়ে দরজায় নক করলাম। মে আই কাম ইন স্যার? উনি চোখ তুলে আমার দিকে তাকিয়ে কিছু মুহূর্ত নীরব থেকে উত্তর দিলেন, কাম। অনুমতি পেয়ে আমি ধীরে ধীরে ভেতরে গেলাম। ফাইলগুলো টেবিলে রাখলাম। তারপর টেবিল থেকে একটু সরে গিয়ে বললাম, স্যার, এখানে সব ডিটেল বিস্তারিত আছে, আপনি দেখে নিতে পারেন। রেজওয়ানের ল্যাপটপ থেকে মুখ তুলে আবার আমার দিকে তাকালেন। দেখলেন আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। হঠাৎ বললেন, গিয়ে দরজা নক করে আসো। আমি চমকে উঠে প্রশ্ন করে ফেললাম, স্যার কেন? এতে উনি রেগে গিয়ে টেবিলে হাত দিয়ে আঘাত করে উঠে বললেন, আমি তোমার বস না তুমি আমার? যা বলছি সেটা করো। এটা শুনে মন্দ চাচ্ছিল এক লাথি মেরে জানালা দিয়ে বাইরে ফেলে দেই, কিন্তু সেটা তো আমার কল্পনা দিয়ে সম্ভব, বাস্তবে নয়। তাই চুপচাপ উত্তর দিলাম, জি স্যার করছি। গিয়ে দরজা নক করে দেখি উনি ডেস্ক থেকে উঠে দাঁড়িয়ে আছেন। তাই আমি আর এগোলাম না, কিন্তু হঠাৎই তিনি ডাক দিলেন, এদিকে আসো।
আমি ভেবেছিলাম নিশ্চয়ই ফাইল সংক্রান্ত কিছু বলবেন, কিন্তু কাছে যেতেই উনি আমার পেছনে এসে হঠাৎই হাতটা মুচড়ে ধরেন। এমন আশঙ্কিত আক্রমণে আমার তো প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম। সত্যি আমি কল্পনাও করিনি উনি এমন কিছু করবেন। আমার হাত চেপে উনি দাঁত চেপে বলেন, আমার বিয়ে যখন প্ল্যান সফল হলো না, তখন এখনও 2 বছর ধরে অফিসে বাড়িতে পড়ে আছো কেন? এ তো টাকার লোভ, তোমার কিসের? আমি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বললাম, ভুলে যাবেন না, এটা অফিস। আমি আপনার কর্মচারী। আমার সঙ্গে এমন ব্যবহার আপনার একদমই ঠিক হচ্ছে না। আমি লোভী? কোন প্রমাণ আছে আপনার কাছে যেই অভিযোগের? রেজন তখন আমাকে ছেড়ে দিয়ে আমার চোখে চোখ রেখে বলেন, তুমি লোভী নও, এটা প্রমাণ কি? এত কথা বলতে তোমার লজ্জা করে না? মন চাচ্ছে খারাপের খারাপ মানুষটাকে এই রুমের মেরে কবর দিয়ে দেই, কিন্তু তা তো পারবো না। তাই দীর্ঘশ্বাস ফেলে কিছু বলার জন্য ঠোঁট খানিকটা ফাঁক করলাম। ঠিক তখনই দরজা নক করে কেউ। রিজন দ্রুত গিয়ে নিজের জায়গায় বসে পড়লেন, আর আমি নিজের কথা নিজের গলায় গিলে দরজা দিকে এগিয়ে দরজা খুললাম। দরজা খুলতে দেখি ওনার সাথে আসা মেয়েটি এক প্রকার ধাক্কা দিয়ে রুমে ঢুকেই বলল, রেজওয়ান। দরজা লক করে ওর সঙ্গে কি করছিলে? আমি বুঝতে পারলাম মেয়েটি হয়তো রেজওয়ানের গার্লফ্রেন্ড। পরিস্থিতি সামলাতে আমি শান্তভাবে বললাম, না ম্যাম, চেয়ার অফিসে নতুন এসেছেন, আমি তার সেক্রেটারি, তাই সব কিছু দেখাচ্ছিলাম। এ কথা বলে দেরি না করে রেজওয়ানের দিকে তাকিয়ে বললাম, স্যার, তাহলে আমি যাচ্ছি। রেজওয়ান উত্তর না দেয়, কিন্তু মেয়েটি কড়া গলায় বলে, ওকে, তুমি যাও। রেজওয়ানের এমনিতেই মেজাজ খারাপ, এর মধ্যেই রাহা এসে হাজির। রাহা এসে রেজওয়ানের সামনে চেয়ারে বসে পড়ে। সে রেজওয়ানের চাচাতো বোন, আমেরিকায় থাকে। আমি রুম থেকে বেরিয়ে এসে নিজের ডেস্কে বসে কাজ শুরু করলাম। একটা বড় প্রজেক্টরে কাজ হতে মন লাগিয়ে কাজ করছিলাম। একটু সময় পর পিয়ন এসে বলল, নুজি আপু, স্যার বলেছেন 2টো কফি নিজে বানিয়ে নিয়ে যেতে। আমি হতবাক হয়ে বললাম, কি বলেছেন? আমি দেব কেন? আপনার কিসের জন্য? পিয়ন সরলভাবে উত্তর দিল, আপনাকে নিয়ে যেতে বলেছেন স্যার। এটা শুনে দীর্ঘশ্বাস ফেলে বললাম, আচ্ছা দিচ্ছি। তারপর ধীরে ধীরে অফিসের কিচেনে গেলাম। কাপ বাছাই করতে গিয়ে ভুল করে জোড়া কাপ নিয়ে ফেললাম। কফি ঢালতে গিয়ে গরম কফি হাতে পড়ে গেল, লাল হয়ে গেছে হাড়টা। এসব উপেক্ষা করে কফি বানিয়ে নিয়ে রেজনের রুমে গেলাম। দরজা নক করলাম, কোনো সাড়া নেই। সাড়া না পেয়ে আলতো করে ধাক্কা দিলাম দরজা, আর তাতেই দরজা খুলে গেল। এভাবে রুমে ঢুকতেই সেই মেয়ে রেগে গিয়ে বলল, বসের রুমে ঢোকার আগে নক করতে হয় না? আমি মাথা নিচু করে শান্তভাবে বললাম, আমি করেছি, কিন্তু কোনো রেসপন্স পাইনি। তাই এগিয়ে গিয়ে কফির ট্রেটা টেবিলে রেখে বললাম, স্যার, আমাদের কফি। তখনই মেয়েটা তাড়াতাড়ি উঠে গিয়ে বলল, আমি যাচ্ছি, কাজ আছে। এই বলে সে রুম থেকে বেরিয়ে গেল। আমি হতবাক। এত কষ্ট করে বানানো কফিটা খেলোই না, তাহলে বানালাম কেন? ফাজিলের বাচ্চা। কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে সেই বড় ফাজিল রিজনের দিকে তাকিয়ে বললাম, স্যার, আমি যাই? রিজন ঠান্ডা গলায় ধমক দিয়ে বলেন, তোমার কি আশা আমি উঠে গিয়ে কফি খাই? এটা শুনে মনে হচ্ছিল কফির কাপেই ওনাকে ডুবিয়ে দেই, কিন্তু না। কিছু না বলে ঠান্ডা মাথায় কাপটা ওনার সামনে এগিয়ে দিলাম। উনি কাপটা দেখে ভুরু কুঁচকে বললেন, এটা কেমন কাপ, এই স্টিকার কেন? আমি সমঝোতা কণ্ঠে বললাম, স্যার, ভুল করে কাপড় কাপ নিয়ে এসেছি। এবার কি? এটা ভেবে রিজন আমার চোখে চোখ রেখে ঠান্ডা অথচ ধারালো কণ্ঠে বললেন, শুনো মেয়ে, তোমায় আমি কখনো নিজের ওয়াইফ হিসেবে মানিনি, মানবো না। তাই এসব আশা করো না। চুপচাপ রিজাইন দিয়ে চলে যাও, আমার অফিস থেকে আর আমার জীবন থেকেও। এটা শুনে এক কাকা হতাশা আমার উপর ভর করে, কিন্তু তাও ধীর গলায় বলি, আমার পায়ের করে দিন, দয়া করে ডিভোর্সটা দিয়ে যাবেন। আমিও আপনার মতো পুরুষের ওয়াইফ হয়ে থাকতে চাই না।